আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরে এইভাবে রেখে মানে হাঁটু গেড়ে বসে এইভাবে রেখে নাক এবং চোখ দুটাকে একসাথে গামছা দিয়ে বেঁধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আবার কিছু দিয়ে আমাকে পিটাচ্ছিল। আবার চোখ খুলে যখন দেখি তখন সামনে আমি পিস্তল দেখতে পাই। পিস্তলে লোড করা অবস্থা। মনে গুলি করে ফেলবে এই আমার এমন একটা অবস্থায় সবাই একজন আরেকজনকে বলতেছে কেন গুলি করছে না। যে বিষয়গুলো এখন আমার মনে পড়ে, আমার সাথে আমার যে সহযোদ্ধা যে বন্ধু স্লোগান দিয়েছে, সেই সহযোদ্ধাকে দেখতে পেয়েছি তার পা ব্রাশ ফার দিয়ে পায়ে অর্ধেক কেটে ফেলেছে। অনেক সহযোদ্ধা যারা কথা বলতাম বা ঢাকার বাইরে ছিলেন তারা অনেকে শহীদ হয়েছেন। এই কষ্টগুলো আমাদের কাটতো। ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পেতাম। মানে যাই কিছুক্ষণ আগে আপনার এক সহপাঠী আপনার সাথে স্লোগান দিচ্ছে, আপনার কাঁধে কাঁধ মিলে লড়াই করছেন, সেই আপনার সাথে নাই। এই মুহূর্তগুলো আসলে যারা সশরীরে ছিল তখন তারা ছাড়া ওইভাবে ফিল করার সুযোগ নাই। আমাকে এখনও কাঁদায়। আর বিশেষ করে ঢাকার যে এক শিক্ষার্থী ইমরান, তাকে যে ব্রাশ ফায়ার করেছে, পুরো পা একদম পচে গেছে গুলিতে। এইগুলো আমাদের খুব কষ্ট দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন এই যে বাতাসে লাশের গন্ধ, এটা আমরা একদিক দিয়ে খুব কষ্ট পেতাম, আমাদের স্বজনরা চলে যাচ্ছে, আমাদের বিপ্লবীরা চলে যাচ্ছে। আরেকদিকে আমাদের কাঁধে আরও বেশি দায়িত্ব যে কোনো মূল্যে আমি যদি আল্লাহ যদি আমার ভাগ্যে শহীদ লিখে রাখে তাহলে তো শহীদ হয়ে গেলাম। যদি না হয়, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, যে কোনো মূল্যে সকল বাধা প্রতিকূলতাকে কাটিয়ে আমাকে এই শহীদদের রক্তের সাথে তাদের যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি সেটা বাস্তবায়ন করতে হবে। আমি মনে করেছি তখন আরও সকল মানুষকেই যারা নেতৃত্ব দিয়েছে তারা আরও বেশি দায়িত্বশীল আচরণ করেছে, তারা আরও বেশি দায়িত্ববোধ মনে করেছে। আমার কাঁধে মনে হচ্ছে আরও বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। তখন মনে হয় নাই যে একজন তো মারা গেছে, আমিও তো মারা যেতে পারি, আমি একটু লুকাই থাকি। তখন মনে হচ্ছে না, আমাকে সামনে অগ্রসর হতে হবে। সামনে যে কোনো বাধা থাকলে আমাকে সেই বাধা মোকাবিলা করেই লড়াই করতে হবে। যার কারণে আপনি দেখতে পাবেন যে আমাদের হাতে তো অস্ত্র ছিল না। আপনি দেখতে পাবেন আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে কারো হাতে অস্ত্র ছিল, রামদা ছিল না, পিস্তলের সামনে দাঁড়িয়ে গেছি। আমাদের দেশপ্রেমিক, আমরা শুধু ৭১কে চিন্তা করতাম যে ৭১-এ তো এরকম হয়েছে। এদেশের নিরস্ত্র বাঙালিরা পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং আমাদের এই বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে, আবার ফেসিস্ট শেখ হাসিনাকে হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই লড়াই করতে হবে, এর কোনো বিকল্প নাই। এইখানে যারা মূলত যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা আরও কয়েকজন যারা ছিলেন, তারা একসাথে বসেই যে আমাদের লড়াইটা কিসের মধ্যে ছিল, বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমাদের লড়াইটা ছিল। সেই ক্ষেত্রে আমরা নামটা চুজ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা যে এই আন্দোলনটা হচ্ছে, এই মুভমেন্টটা হবে কি বৈষম্যের বিরুদ্ধে। কোথায় বৈষম্য? শিক্ষাক্ষেত্রে বৈষম্য হচ্ছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। আমরা কোটা এবং মেধায় দুইটার মধ্যে যে বৈষম্য আছে, আমরা মনে করি কোনোভাবেই মেধার চেয়ে কোটা বড় হতে পারে না। যে বিশাল বড় একটা বৈষম্য ছাত্র সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, ৫৬% কোটা, এর চেয়ে বড় বৈষম্য হতে পারে না। সেই জন্য এই বৈষম্যের সাথে মিলে আন্দোলনটা মুভমেন্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই রাখা হয়। যখন কমপ্লিট শাটডাউন দেওয়া হয় এবং কারফিউ দেওয়া হয়, সেই সময়টাতে আমরা মোবাইল ব্যবহার করতে পারতাম না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার। এবং আমি আমার আরেকজন ভাই, তার মোবাইল নিয়ে সিম নিয়ে আমি একটা ছোটো বাটন ফোন ইউজ করতাম। সবার সাথে যোগাযোগ করার সুযোগ ছিল না রাস্তায় বের। এখন তখন আপনার প্রত্যেকটা যে ছাত্ররা যেখানে থাকতে পারে এমন সবগুলো জায়গাতে কিন্তু তখন পুলিশের চিরুনি অভিযান ছিল, শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া হতো। আমি আর কিছুদিন আগেই বললাম যে আমি 15 জুলাই আহত হয়েছি, আমার মাথায় রক্ত জমাট বাঁধে। আমি হসপিটাল থাকা অবস্থায় কিন্তু ভিডিও বার্তা দিয়ে এদেশের মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি। আর যখন শেখ হাসিনা সরকার থেকে আমাদেরকে সংলাপে ডাক দিয়েছে, তখন আমরা বলেছিলাম যে অলরেডি আমাদের প্রায় 300-র অধিক শহীদকে, ছাত্র বন্ধুদেরকে শহীদ করেছে, যাদের সাথে আমরা একসাথে মিলে স্লোগান দিয়েছি, তাদের অনেকে একজন পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে আছে কবর সাহিত্য আছে। তো কোনোভাবেই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আমরা সংলাপে যেতে চাই না, এবং অনেকেই আমরা সেই সংলাপ থেকে নিরুৎসাহিত করেছি। সেই সময়টা আমাদের আসলে মনে হয়েছে যে মনে হতো আমরা যেহেতু যুদ্ধের সময় ছিলাম না, ৭১ সম্পর্কে ওইভাবে বই পুস্তক পড়েছি বা ছবিতে দেখতাম যে কী পরিমাণ কৌশলে তারা তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতো, সেনা বা পাকিস্তানি বাহিনীদেরকে তাদের চোখে ধুলা দিয়ে। আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসী, একই সাথে পুলিশের যে দানবরা ছিল তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকটাই মানে যুদ্ধের মতো কৌশল অবলম্বন করে আমাদের সেই সময়টা কাটাতে হয়েছে। যখন শিবির বাংলাদেশের অন্যতম একটা নির্যাতিত ছাত্র সংগঠন, তাদের অনেক নেতৃবৃন্দকে নির্যাতন, গুম খুনের শিকার হতে হয়েছে। তো শুরুতেই তারা ব্যানার সামনেই কখনোই এইভাবে ছিল না, কিন্তু আমরা জানি আমাদের জনশক্তি হিসাবে বিভিন্ন জায়গাতে শিবির সাপোর্ট দিয়েছে। বা ব্যক্তিগতভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি সায়েন্স ল্যাব নীলক্ষেত মোহাম্মদপুর এরিয়ার নেতৃত্ব দিয়েছি। সেক্ষেত্রে ঢাকা কলেজ এবং আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠানের শিবির যারা করতে, যাদেরকে আমি চিনতাম ওইভাবে, তাদের দ্বিতীয় অথবা তৃতীয় সারি নেতা যারা ছিলেন, তারা আমাদের মিছিলের মধ্য জায়গাগুলোতে জনশক্তি হিসাবে ছিলেন। এটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই, শিবির ওই ছিলেন আর কি। আমার মনে হয় যে 15 জুলাই যে প্রোগ্রামটা সংগঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে, সেখানে
বিভিন্ন রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল এবং ছাত্র অধিকার পরিষদ শুরু থেকেই ছিল এবং এরপর থেকে তারা ধারাবাহিকভাবে আরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। 5 জুন থেকে আন্দোলন সংগঠিত হলেও আমরা 11ই জুলাই সর্বপ্রথম আমরা শুনতে পেয়েছি ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা করা হয়। পরবর্তীতে আমরা যখন ঢাকাতে প্রোগ্রাম করি আমাদেরকে আস্তে আস্তে হামলা করা হয়, ঝামেলা পাকানো হয়, কিন্তু সর্বশেষ প্রথম যে হামলাটা হয় ঢাকার মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে। সেই বিসি চত্বরে আপনি 15 জুলাই যেদিন হামলা করা, আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে কীভাবে রক্তাক্ত করা হয়েছে, এর একটা ছবি ব্যাগ দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করেছিল। আবার অনেক শিক্ষার্থী বন্ধুদেরকে যৌন হয়রানি করা হয়েছে। ওই দিনই প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। সেক্ষেত্রে আমিও 15 জুলাই বিসি চত্বরে আহত হই, আমার মাথায় রক্ত জমাট বাঁধে। আমি অনেক দিন চিকিৎসাধীন ছিলাম, এখনও আমি সেই অসুস্থতা নিয়ে যাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন, আমাদের যারা সম্মুখ সারি যোদ্ধা হিসাবে যাদের দেশবাসী চিনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক 6 জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আমাদের মধ্যে এরকম স্পিড ছিল, আমাদের যেহেতু একটা 18 সালে একটা শিক্ষা আছে, বা এই বাংলাদেশে গত 10-12 বছর যাবৎ, বিশেষ করে আমার চোখে দেখা 5-7 বছর যাবৎ যে আন্দোলন, সেখানে আমরা প্রত্যেকটা আন্দোলনে দেখতে পেয়েছি যারা নেতৃত্ব দেওয়া হয় তাদের মুখকে কুণ্ঠরোধ করা হয়, অথবা তাদের চারিত্রিকভাবে তাদেরকে দেশবাসীর কাছে একটা নষ্ট মানে খারাপ দিকে নেওয়া হয়, আর বিভিন্ন রকম দমন পীড়ন হয়। সেই জায়গাটা আমাদের মাথায় ছিল যে যদিও আমাদের কোনো সহযোদ্ধা, সে যত বড় নেতাই হোক, যত বড় ফেসই হোক না কেন, সে যদি আন্দোলন থেকে চলেও যায়, সেটা বিভিন্ন কারণ চলে, স্বেচ্ছায় যদি চলে যায় এবং যদি গুম খুনের ভয়ে আতঙ্কে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা যারা আছি আমরা যেন সেই আন্দোলনের একটা স্টেক হিসেবে আমরা ভূমিকা নিতে পারি। সেই জন্য কিন্তু যখন বলেছে ডিবি কার্যালয় থেকে যখন বলছে আন্দোলন স্থগিত, দেখুন একটা জিম্মি অবস্থা, একটা লোক যখন কে কী কথা বলে সেই কথায় তো এদেশের মানুষ প্রশ্রয় দেয় নাই, তাদের কথা শুনে নাই। তারা মনে করেছে আন্দোলন যৌক্তিক, এদেশের মানুষ কিন্তু আবার সেই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তৎকালীন সময়ে আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের এবং আমরা সবাই চেষ্টা করেছি, যোগাযোগ করেছি, যে কোনো মূল্যে হোক, মাহিন সরকার ছিল, এই আন্দোলন আমাদের টিকে রাখতে হবে। যার কারণে আমরা বিভিন্ন সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া, 9 দফা কর্মসূচি দেওয়া এবং পরবর্তীতে 1 দফা কর্মসূচি এগুলো চলে আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি যেহেতু সায়েন্স ল্যাব এলাকায় নেতৃত্ব দিয়েছি, আপনি এক পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজের অনেক ইতিহাস ঐতিহ্য থাকলেও গত কয়েক বছর যাবৎ ঢাকা কলেজকে মানুষ ছাত্রলীগের সন্ত্রাসীদের চিত্র হিসাবে দেখেছে। আরেক পাশে হচ্ছে ধানমন্ডিতে আওয়ামী লীগ, দুই পাশে মধ্যখানে আমি নেতৃত্ব দিয়েছি। সেক্ষেত্রে আপনার মনে আছে 16ই জুলাই সম্ভবত ঢাকা কলেজ ছাত্রলীগের হামলায় একজন শহীদ হয়েছিল, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সবুজ। সেটাকে কেন্দ্র করে আমাকে যেহেতু নেতৃত্ব দিয়েছে, আমাকে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনী আমাকে খোঁজার চেষ্টা করেছে। আমি রায়েরবাগ থাকতাম, আমার বাসায় গিয়েছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়, আমার সেই গ্রামেও গিয়েছে। তো সেই মামলার জন্য আমাকে অনেক দূরে দূরে থাকতে হচ্ছে। এমন হয়েছে আমি প্রায় 15ই জুলাই পরবর্তীতে প্রায় 21 দিনের মতো বাইরে অবস্থায় ছিলাম, বাইরে ছিলাম, অনেকটা রিফিউজির মতো। আজকে এখানে তো কালকে ওখানে, বাসা দেখা হতো না। একইভাবে আমার অন্য জায়গায় সহযোগিতা ছিল, তারাও কৌশলে যতটুকু সুযোগ ছিল, অনেকেই খেয়ে না খেয়ে ঠিকমতো ঘুমাতে হতো না, মনে হয় টকটক করতেছে, কেউ একজন আসছে তুলে নিয়ে যাবে, এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা নেতৃত্ব দিয়েছি। এদেশের মানুষ সাহস করে রাস্তায় দাঁড়িয়েছে। অবশ্যই যখন দেখেন আপনার বাবা মার কাছে গিয়ে বলবে যে আপনার ছেলে তো সন্ত্রাসী, আপনার ছেলে খুনের মামলার আসামি, আপনার ছেলেকে যেখানে পাবো সেখানে ক্রসফায়ার দিয়ে দিব, আর যদি সেটা না চান তাহলে তথ্য আপনি দেন। তখন আমার বাবার প্রায় 70 বছর বয়সের মতো হবে। একজন বৃদ্ধ মানুষ যখন এই কথা শুনবে, মা যখন শুনবে তার সন্তানকে এরকম থ্রেট দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাবে, সে জানে না তার ছেলে কোথায় আছে, কখন মারা যাবে, এরকম একটা অবস্থায় বাবা মা থাকলে অবশ্যই খুবই কষ্টেই ছিল। তাদের কষ্টটা আমি ওইভাবে না বুঝলেও অনেক, তাদের যখন 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের অশ্রু জলে আমি শুনতে পেয়েছি সেই কথাগুলো। 5ই আগস্ট আমাদের পূর্ববর্তী কর্মসূচি হিসাবে সকাল 11টায় শহীদ মিনার থেকে আমাদের গণভবনে মার্চ করার কথা ছিল। আমি যেহেতু কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, তখন আমার মনে হচ্ছে আমি একটু আগে গিয়ে যদি আমার সাথে যারা পরিচিত আছে তাদেরকে যদি আমি অভয় দিতে পারি, কারণ আপনি সেই সময়টা মনে আছে যে প্রত্যেকটা অলিতে গলিতে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন রয়েছে, তাদের ভয় থেকে যেন আমরা মুক্ত করতে পারি বা কিছুটা যেন আমি এনার্জি দিতে পারি, সেই জন্য আমি সেদিন প্রায় 8টার পরবর্তী সময় 8টা সাড়ে 8টার দিকে বাসা থেকে বের হই, বকশীবাজার যাই। বকশীবাজার যাওয়ার পরপরই আমাকে পুলিশ গ্রেপ্তার করে আমাকে শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়। তো যখন আমাকে শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়, তখন সাথে সাথে আমাকে ফ্লোরে শোয়ায় বুট দিয়ে লাথি দিত, একটা কনস্টেবল এসে চর দিতে, ঘুষি দিছে, যে যেমন পারে, মানে আমার মনে হচ্ছে আমি একটা গরু ছাগল, আমাকে মারলে তাদের তৃপ্তি হচ্ছে, এরকম সবার একটা অঙ্গভঙ্গি। আমি সেখানে অচেতন অবস্থায় পড়েছিলাম। আমার সাথে সহ সমন্বয়ক তসলিম ছিলেন, রিদওয়ানুল হক ছিলেন, আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন। এর কিছুক্ষণ পরে আমি যখন অবচেতন অবস্থায় ছিলাম, সম্ভবত 12টা বা কাছাকাছি একটা সময়
তৎকালীন শাহবাগ থানার ওসি আরশাদ অপারেশনের দায়িত্বে যিনি ছিলেন, তিনি এসে বলছিলেন যে তোদের 6 জন সমন্বয়ককে এর আগে নিয়ে গেছিলাম, তোদের তো অনেক তেল বাইরে গেছে, শেখ হাসিনা মায়া করে তোদের ছেড়ে দিছিল, এবার তোদের আর রক্ষা নাই, এবার আর তোদেরকে ক্ষমা নাই, এরকম এবং পাশাপাশি বিভিন্ন অশ্লীল ভাষায় গালালি করতো বাবা মা তুলে। এটা বলেই আমাকে বলতেছে যে এদেরকে সিটিডিসিতে নিয়ে যাওয়া হবে, কাউন্টার টেররিজম ইউনিটে। ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে বলা হয়, সেখানে নিবে প্রিজন ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডে। ওখানে একটা অবস্থায় দেখতে পেয়েছি যে আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরে এইভাবে রেখে, মানে হাঁটু গেড়ে বসে এইভাবে রেখে, নাক এবং চোখ দুইটাকে একসাথে গামছা দিয়ে বেঁধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আবার কিছু দিয়ে আমাকে পিটাচ্ছিল। আবার চোখ খুলে যখন দেখি তখন সামনে আমি পিস্তল দেখতে পাই, পিস্তলে লোড করা অবস্থা, মনে গুলি করে ফেলবে এই এমন একটা অবস্থায় সবাই একজন আরেকজনকে বলতেছে কেন গুলি করছে না। তখন আসলে আমার মনে হচ্ছে যে গুলি হয়তো করেই দিবে। বাবার কথা খুব মনে পড়তেছিল যে আমিও তো মারা গেলে, আমি যেহেতু পরিবারের ছোটো সন্তান, আব্বা মা অনেক আদর করতো, তারা চেয়েছিল পড়াশোনা করে ভালো কিছু একটা অবস্থানে যাই, তাদের জন্য কিছু করতে পারি নাই, বা সব কিছু মিলে খুব কষ্ট লাগছিল। আরও কষ্ট লাগছে এই জন্য যে অনেক সংগ্রাম হচ্ছিল, মানুষ সংগ্রাম করছিল, এত কিছু করার পর এদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তা নেমে আসছে, এবারও আমরা কি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো না? খুব আফসোস লাগতেছিল। আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, যদি বেঁচে থাকি আমি যেন আর শেখ হাসিনাকে ক্ষমতা না দেখি, আল্লাহ এই আন্দোলনকে যেন অন্তত বিফলে না দেও। আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে নির্যাতনের শিকার হয়েছে, শাপলা চত্বর হয়েছে, হুজুর দেখলেই তাকে জঙ্গি বলে রিমান্ডে নির্যাতন করা। এই যে ইতিহাস, বা মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখবেন যাত্রাবাড়ি এরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অনেকে শহীদও হয়েছে। সব কিছু মিলে মনে হচ্ছে আল্লাহ এবার যেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা মুক্তি দেখতে পারি। তো পরবর্তীতে আমি 4টার দিকে সিডিসি থেকে মুক্তি পাই, এবং এই বিষয়গুলো এখন আমাকে তাড়া দেয় যে আমার সামনে যে ঘুম থেকে হঠাৎ করে উঠে যাই যে আমার সামনে পিস্তল লোড করে আছে, গুলি করে দিবে। তো সেই একটা গুলি এবং জীবন এর মাঝখান থেকে ফিরে এসেছি। তো সেই বিষয়টা আমার মনে হয় আর আমি বেঁচে আছি যেন আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিময়ের জন্য সবাই সংগ্রাম করেছে, আমারও তো সৌভাগ্য বা আমি বেঁচে আছি, কিন্তু 2000 অধিক শহীদ কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রায় এখনও অনেকেই হসপিটালে কাতরাচ্ছে, এখনও আমরা লাশের সারি দীর্ঘত হতে দেখতে পেয়েছি। অনেক সহযোদ্ধা যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারাও মারা যাচ্ছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে যারা চিকিৎসাধীন আছে তাদের প্রতি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে, তাদের প্রতি আন্তরিকতা দেখায় তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন। এবং যারা এদেশের মানুষকে রক্ষা করতে গিয়ে, শেখ হাসিনার হাত থেকে মুক্তি করতে গিয়ে শহীদ হয়েছে, সেই পরিবারগুলোর দিকে একটু তাকান। আজকে যে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আজকে আপনারা বিভিন্ন উপদেষ্টার চেয়ার পেয়েছেন, এসি রুমে আছেন, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, প্রোটোকল পাচ্ছেন, কার বিনিময়ে? আপনার চেয়ারের নিচটা এদেশের শহীদদের রক্তে বিনিময়ে আপনি চেয়ারটা পেয়েছেন। সেক্ষেত্রে আপনাদের প্রতি বারবার স্মরণ করে দিতে চাই যে শহীদদের কথা স্মরণ করুন, আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন। আমরা যেন নিরাপদ, সন্ত্রাসমুক্ত, বাসযোগ্য একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্নের জন্য আমরা এদের জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে। শুরু থেকে তো আমরা শান্তিপূর্ণভাবে বারবার আবেদন করছিলাম, প্রতিবাদ করছিলাম, বিক্ষোভ মিছিল করেছি, রাষ্ট্রপতির কাছে আমরা মার্চ করেছি। কিন্তু যখন কোনোভাবেই এগুলো কাজ হচ্ছে না, আবার একই সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হামলা করা হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। আবার যখন শহীদ আবু সাঈদকে শহীদ করা হলো, বা আরও যত শহীদ হচ্ছে, তখন আমরা দেখতে পেলাম একটা দেশের প্রাইম মিনিস্টার, সে এই শহীদদের প্রতি তার কোনো আর্তনাদ নাই, তাদের প্রতি কোনো সহানুভূতি নাই। সে মেট্রো রেল বা বিভিন্ন জড়বস্তু যারা আছে তার জন্য মায়া কান্না করছে। তখন মনে হচ্ছে তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। একই সাথে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গুলি করা হচ্ছে, তখনও মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা তারাও তাদের পদে থাকা নৈতিকতা হারিয়েছে। আমরা যখন আন্দোলন করছিলাম তখন তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত রহমান, তিনি আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বলতেন যে এরা ড্রাগ এডিক্টেড। আমরা আমাদের যৌক্তিক কথা বলতে গিয়ে আমরা রাজাকারের সন্তান হিসাবে আবির্ভূত হলাম, রাজাকারের নাতিপতি হলাম। আমাদের বন্ধুরা শিক্ষা হত্যার শিকার হলো। এমন একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, এবং একসাথে আমরা যখন দেখতে পেলাম বাংলা ব্লকেট কর্মসূচি, সেখানে একজন রিক্সা শ্রমিক আসছে, তার কী লাভ? সে কি বিশেষ দিবে? এমন একজনকে জিজ্ঞেস করেছিলাম, তার ছেলের বয়স হচ্ছে 3 বছর, নতুন হয়েছে, তার তো এখন লাভ নাই, বা বিশেষ কি 56% কোটা কি, সেগুলো সে বুঝে না। একজন সিএনজি চালক, সে আমাদেরকে বিস্কুট খাওয়াচ্ছে, রিক্সা চালক এসে আমাদেরকে পানি খাওয়াচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের অভিভাবকরা সবসময় বলতেছে বাবা আন্দোলনে যেও না, গেলাম মাইর খাবা, সবসময় আমাদেরকে দূরে রাখতো। কিন্তু অভিভাবকরা বাসা থেকে রান্না করে আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। যেই বুদ্ধিজীবীরা ওইভাবে কথা বলতেন না, তারাও রাস্তায় এসেছিলেন। আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেখতাম যে
সাবেক যে বিচারক ছিলেন তারাও আসছে। তো যখন আমরা দেখতে পেলাম সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, সকল শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা একসাথে এসেছে এবং গত 1.5 যুগ ধরে যে নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে দেশের মানুষ, বিশেষ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, কথা বললেই তাকে রিমান্ডে নির্যাতন করতো, ভিন্নমত রাজনীতি করলেই তাকে ক্রসফায়ার দিয়ে গুম করার ইতিহাস, বা আমরা যে অনেকেই আমরা বিচার বৈধ হত্যার শিকার হতে হয়েছে। সব কিছু মূল্য যে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে। এই বাংলাদেশকে ফেসিস্ট শেখ হাসিনা রাহুল গাছ থেকে মুক্ত করতে হবে। তখন আমরা মনে করেছি কোটা সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কার করা উচিত। রাষ্ট্র সংস্কারই এখন বিকল্প, রাষ্ট্র সংস্কারের বিকল্প তখন আর ছিল না। রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে কোনো সংলাপ হতে পারে না, কোনো খুনিদের সাথে সংলাপ হতে পারে না। জুলাই আমাদের অনেক প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই আছে, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেশের থেকে দৈত্য দানব ফেসিস্ট শেখ হাসিনাদের হাত থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছি। যে কথায় বলে না বাংলা ছাড়, যে আর কখনো কেউ বলতে পারবে না যে ভোট ডাকাতি হবে, ভোট চুরি করা হবে বা বাক স্বাধীনতা থাকবে না। আপনারা গণমাধ্যমে যে কর্মী যারা আছেন, তারা ওই সময় যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মিডিয়া কাভারেজ দিয়েছেন, তাদেরকে অনেক হুমকি ধামকি দিয়েছে। আমরা এই বাক স্বাধীনতা এখন কথা বলছি, কোনো আমাদের ঝামেলা নাই। প্রফেসর ইউনূসকে আমি প্রশ্ন করতে পারি, যেটা শেখ হাসিনার সময় কথা বলে সাথে সাথে আমার জেলে যেতে হতো। এখন আপনি গত 11 মাসে দেখবেন যে বিচার বহির্ভূত হত্যা বা গুম খুন বা ক্রসফায়ার একটাও সংঘটিত হয় নাই। শেখ হাসিনার সময় আমরা প্রায় 1000-এর অধিক গুম খুন ক্রসফায়ার আমরা দেখতে পেয়েছি, আয়নাগর দেখতে পেয়েছি। আমাদের প্রাপ্তির জায়গাটা সেই জায়গায়। অপ্রাপ্তির জায়গাতে হচ্ছে যে আমরা অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক প্রত্যাশা ছিল, যেহেতু এই অভ্যুত্থান পরবর্তী সরকার অভ্যুত্থানকে ধারণ করবে এবং এদেশে প্রায় 18 কোটি মানুষের সরকার ছিল, যেই প্রত্যাশা অনুযায়ী তারা অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত আমরা যারা 2000 মানুষের শহীদ করলো, তাদের বিচার প্রক্রিয়া আমরা দৃশ্যমান করতে পারি নাই। এখন পর্যন্ত আমি গতকাল দেখলাম যে কোনো একটা মামলার, যে এতগুলো মামলা হয়েছে, একটা মামলার চার্জশিট আসে নাই। তো বিচার কবে হবে? এখন এই গভর্নমেন্ট যদি মনে করে আমি 5 বছর থাকবো, 10 বছর থাকবো, আস্তে ধীরে করবো, তাহলে তো এটা খুবই তারা ভুল করছে। তাদের উচিত ছিল তাদের রকেট গতিতে আগানো, তারা রিক্সার গতিতে আগাচ্ছে। তাদের উচিত ছিল যে আমার আগামীকালকে হয়তো আমাদের এই দেশের জনগণ অন্য একটা সরকারকে নির্বাচিত করতে পারে, আগামীকালই আমার শেষ দিন হতে পারে। এটাকে মাথায় রেখে তাদের 24 ঘন্টা কাজ করা উচিত ছিল। আমরা ফাটাকাস্ট মুভি দেখছিলাম, তাদের মতো করে আমরা চাইছিলাম, কিন্তু সেই জায়গাতে তারা আস্তে ধীরে, স্লো অ্যান্ড স্টাডি এভাবে আগাচ্ছে, যেটা আমরা মনে করি এটা বর্তমান সময়ের সাথে সাংঘর্ষিক। তাদের প্রতি আহ্বান থাকবে অনতিবিলম্বে জুলাই সনদ দেওয়া এবং যারা খুনি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যেন আর কেউ কখনোই শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, আর কেউ যেন এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, আর কেউ যেন কখনোই এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ হয়ে উঠতে না পারে। সেই জন্য আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি আমরা মনে করি একটা এদেশের মানুষকে একটা নিরাপত্তার চাদরে যেন বেষ্টিত করতে পারে সেই বিষয়টা। আর একটা সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা হচ্ছে, দেখুন অভ্যুত্থান হওয়ার পরবর্তীতে অনেকেই অনেক কিছু পেয়েছে। যেই শিক্ষক একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, তারা আজকে ভিসি হয়েছেন, প্রক্টর হয়েছেন। যেই সরকারি কর্মকর্তা একটা এপিএস ছিলেন, সে সচিব হয়ে গেছেন। শিক্ষকরা প্রমোশন পেয়েছেন, বিভিন্ন জায়গায় হয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা কি আলটিমেটলি তাদের যে গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীরা কি ওইভাবে কিছু পেয়েছে? আমরা এখনও আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা অনশন করতে হচ্ছে, অবস্থান কর্মসূচি করতে হচ্ছে। গত 11 মাস হলেও আমরা বিভিন্ন নির্বাচন করতে শুনতে পাই, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, কিন্তু এই শিক্ষার্থীদের কল্যাণে, যাদের নেতৃত্বে ফেসিস্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্তি পেল, সেই শিক্ষার্থীদের অধিকার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা সরকারের তেমন আমরা আন্তরিকতা দেখতে পাচ্ছি না, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বেই জুলাই যেহেতু আবার ফিরে এসেছে, এই জুলাইয়ের মধ্যেই যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিভিন্ন আমাদের ঐতিহ্যবাহী যে কলেজগুলো রয়েছে, ঢাকা কলেজ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারে, সেটার প্রত্যয় ব্যক্ত করছি। আবু সাঈদ যখন শহীদ হয় তখন আমি হসপিটালে ছিলাম। আমি 15 জুলাই আহত হয়ে ঢাকা মেডিকেলে ছিলাম, পরবর্তীতে ইসলামী হসপিটালে ছিলাম। আমি নিজেও প্রায় মুমূর্ষ অবস্থায় ছিলাম। আমার একটা নিউজ হয়েছিল ঢাকা কলেজের সমন্বয়ক বা 18 ঘন্টা যাবো সেন্সলেস, তার জ্ঞান ফিরেনি, এরকম একটা অবস্থা। আমার একটা ছবিও ভাইরাল হয়েছিল যে আমি মারা গেছি। তো যখন 16 জুলাই আমি ওই দিন জানতে পারি না যে আবু সাঈদ শহীদ হয়েছে, আমার থেকে মোবাইল বা দূরে ছিলাম। 17 জুলাই আমি শুনতে পেয়েছি এবং এই ভিডিও ক্লিপটা দেখেছি হসপিটালে বেডে বসে। আমার তখন মনে হয়েছে হয়তো আবু সাঈদ সৌভাগ্য, তার দেশের জন্য সেই শহীদ হতে পেরেছে, আমি হসপিটালে বসে আছি। তখন আমার তখনই ভিডিও দেখার সাথে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, আমি তো বেঁচে আছি, আমি গুলিবিদ্ধ হই নাই, আমার মাথায় সামান্য রক্ত জমাট বেঁধেছে,
আমার এখনই রাস্তায় যাওয়া উচিত। আমার তখন মনে হচ্ছে আমার কাঁধে আরও বেশি দায়বদ্ধতা রয়েছে, আরও দায়িত্ব, যে আমাদের ভাইরা গুলির সামনে বুক চেতে দাঁড়িয়ে গেছে, আমাদের তো কোনো ভয়ই হতে পারে না। ছাত্রলীগের রামদার সামনে দাঁড়াতে আমাদের আর কোনো প্রশ্নই থাকবে না। সেক্ষেত্রে আমার পুরো বাংলাদেশকে আর নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আন্দোলন করতে করতে যারা আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, নেতৃত্ব যারা দিয়েছে, তাদের মধ্যে আবার নতুন করে একটা স্ট্যামিনা তৈরি হয়েছে, একটা স্ট্রেংথ তৈরি করে দিয়েছে। এবং এদেশের প্রত্যেকটা মানুষের মাঝে আবু সাঈদের যে বুক চেতে দাঁড়িয়ে করার যে লড়াই, সেই লড়াইকে তার প্রত্যেকটা মানুষের মধ্যে জাগরণ তৈরি করেছে। আমি মনে করি এই আন্দোলনের সবচেয়ে একটা মোমেন্টাম হচ্ছে আবু সাঈদ, এবং আবু সাঈদ শহীদ হয়েছেন এবং সে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, বীরের মতো দাঁড়িয়ে শহীদ হয়েছেন। সে বন্দুকের পিস্তল দেখে ভয় পেয়ে পালিয়ে যান নাই। এই আমাদের এই সংগ্রামটা আমাকে অনুপ্রাণিত করেছে এবং দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি নাজমুল হাসান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। আমার অনেক সহযোদ্ধা, অনেক বন্ধু, অনেকে আহত হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। তাদের যে দায় কাঁধে নিয়ে আমরা আগাচ্ছি। আমরা এই দেশের মানুষ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যাবৎ জুলাইয়ের শহীদদেরকে স্মরণ করবে। জুলাইয়ের আহত যারা যুদ্ধ আছে তাদেরকে আমরা আমাদের এদেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে মর্যাদা দিব। যেমনটা আমরা ৭১কে এখনও মনে রাখছি, প্রায় স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা ৭১-এর শহীদদেরকে, ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধাদেরকে সম্মান করি। একইভাবে আমরা জুলাইয়ের শহীদদেরকে স্মরণ করব, জুলাইয়ের শহীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। জুলাইয়ের শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি নাজমুল হাসান আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে আমাদের সবাই ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, জুলাই আমাদের ঐক্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে, আমরা যেন বিভাজিত না হয়ে যাই। আমরা তখন বারবার বলেছিলাম যে ভাই, কেউ কাউকে ছেড়ে যায় না। এখন বাংলাদেশ বিনিময়ের সময় এসেছে। দল মত সব কিছু এক পেশে রেখে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে যেন আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশা আপনাদের প্রতি ব্যক্ত করছি।